নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা ইউনিট 6 ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর আগে ইউনিট 5 থেকে আলোচনা করা হয়েছে, যেখানে আগের ভিডিওতে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং ডিটেলসে বলা হয়েছে। তাহলে আমাদের আলোচ্য বিষয় ভারতের সংবিধানের বেশ কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, যা একে বিশ্বের দরবারে আলাদা করে চেনে। এটি বিশ্বের সবচেয়ে বড় বা দীর্ঘতম লিখিত সংবিধান, যা প্রথম দিকে 395টি ধারা নিয়ে গঠিত হয়েছিল। এটি আংশিক জড় ও আংশিক নমনীয়, অর্থাৎ এটি কিছুটা সুপরিবর্তনীয় এবং কিছুটা দুষ্পরিবর্তনীয়। এখানে ব্রিটেনের মতো সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী, এবং আমেরিকার মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেমন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন থাকলেও এর ঝোঁক কেন্দ্রের দিকে বেশি, আধা যুক্তরাষ্ট্রীয়। তাই সংবিধানে নাগরিকদের জন্য 6টি মৌলিক অধিকার এবং 11টি মৌলিক কর্তব্য ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যুক্ত আছে। এছাড়াও এখানে রয়েছে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, একক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, ধর্মনিরপেক্ষতা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর পূর্ণ হলেই সবার জন্য সমান ভোটাধিকার, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। আমরা এই ইউনিটে এটি জানলাম এবং কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিই। তাহলে 6 নম্বর ইউনিটে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, 1 নম্বর টপিক বৃহত্তম ও লিখিত সংবিধান। তাহলে প্রথম প্রশ্ন আমাদের, বিশ্বের বৃহত্তম বা দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? না, বিশ্বের বৃহত্তম এবং সবথেকে বড় সংবিধান হলো আমাদের ভারতের। দ্বিতীয় প্রশ্ন, না 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতের মূল সংবিধানটি কার্যকর হয়, তখন ভারতে কয়টি ধারা ছিল? তখন ভারতে ছিল 395টি ধারা এবং 8টি তপশিল। 3 নম্বর প্রশ্ন, কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে সমালোচনা করেছেন? না, আইনজীবীদের স্বর্গরাজ্য বলে সমালোচনা করেছেন স্যার আইভর জেনিংস। সেকেন্ড টপিক, আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতিটি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? না, এটি ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় বর্ণিত আছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের মোট কয়টি পদ্ধতি বা উপায়ের কথা 368 নম্বর ধারায় বলা হয়েছে? না, 368 নম্বর ধারায় বলা হয়েছে যে 3টি পদ্ধতি। টপিক নম্বর 3, সংসদীয় শাসন ব্যবস্থা। তা ভারতের শাসন ব্যবস্থা কী ধরনের? না, ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা। 7 নম্বর, ভারতের নামসর্বস্ব বা সাংবিধানিক প্রধান কে? ভারতের নামসর্বস্ব বা সাংবিধানিক প্রধান হল রাষ্ট্রপতি। ভারতের প্রকৃত কার্যনির্বাহী বা প্রকৃত শাসন প্রধান কে?
না প্রকৃত কার্যনির্বাহী এবং প্রকৃত শাসন প্রধান হলো প্রধানমন্ত্রী। টপিক 4, যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। 9 নম্বর প্রশ্ন, কে ভারতের অঙ্গরাজ্যগুলির কাঠামোকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন? না আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন অধ্যাপক কেসি হোয়ার। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটি কত নম্বর ধারায় ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হলো সংবিধানের কোনো যুক্তরাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়নি, মানে কোথাও ব্যবহার করা হয়নি এটি। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কি বলে ঘোষণা করা হয়েছে? না ভারতকে রাজ্য সমূহের ইউনিট বলে ঘোষণা করা হয়েছে। 5 নম্বর টপিক, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হলো তৃতীয় অংশে। কি নিয়ে? না মৌলিক অধিকার। 13 নম্বর, ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে 12 থেকে 35 নম্বর ধারা। কটা মৌলিক অধিকার? 6টি, আগে ছিল 7টি, এখন কিন্তু 6টি, মনে রাখবে। 14 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক অধিকার? এই যে মাত্র যেটা বললাম, কটি আছে? 7টি, 6টি, 10টি না 11টি? কোনটি সঠিক উত্তর? খ, 6টি। 15 নম্বর প্রশ্ন, 1978 সালের 44তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে কোন অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? যে আগে বললাম যে 7টি ছিল সেখান থেকে কিন্তু এখন বর্তমানে 6টি হয়েছে, তাহলে নিশ্চয়ই একটি বাদ দেওয়া হয়েছে। তাহলে কোনটি বাদ দেওয়া হয়েছে? না বর্তমানে এটি একটি আইনি অধিকার, যেটি আমরা আগে দেখতাম মৌলিক অধিকার, তাহলে সম্পত্তির অধিকার, যেটি এখন 300 ক ধারায় আছে। 16 নম্বর প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কোন মৌলিক অধিকারটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? তাহলে সংবিধানের হৃদয় বা আত্মা বলে অভিহিত করেছেন সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে, যেটি 32 নম্বর ধারায় আছে। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? চতুর্থ ক অংশে, পার্ট 4 এ। 18 নম্বর, সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি বিস্তারিতভাবে বলা হয়েছে? না 51 ক নম্বর ধারায় বলা হয়েছে, আর্টিকেল 51 এ। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক কর্তব্য বা দায়িত্ব রয়েছে? 11টি মোট মৌলিক কর্তব্য দায়িত্ব আছে। টপিক 6, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ উল্লেখ রয়েছে? না আমরা ডিপিএসপি নিয়ে জানব যে 4র্থ অংশে আছে। 21 নম্বর প্রশ্ন, সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে? তাহলে আমরা 36 থেকে 51 নম্বর ধারা অবধি সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি পাই, কিন্তু তার আগে 12 থেকে 35 অবধি মৌলিক অধিকার পাই, যেটি পার্ট 3তে আছে আর এটি পার্ট 4-এ আছে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কি না? না এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। টপিক 7, বিচার বিভাগের স্বাধীনতা।
তাহলে 23 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার রূপ বা কাঠামোটি কেমন? না, ভারতের বিচার ব্যবস্থার কাঠামো হলো একক এবং সুসংহত বিচার ব্যবস্থা। 24 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে বা শীর্ষে কোন আদালত অবস্থান করে? সুপ্রিম কোর্ট। 25 নম্বর, কাকে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা এবং জনগণের অধিকারের রক্ষাকর্তা বলা হয়? না, আমরা সুপ্রিম কোর্টকে বলে থাকি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। টপিক 8, এক নাগরিকত্ব। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন ধরনের নাগরিকত্বের ব্যবস্থা রাখা হয়েছে? ভারতে এক নাগরিকত্ব ব্যবস্থা রাখা হয়েছে। 9 নম্বর টপিক, দলত্যাগ বিরোধী আইন। 27 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কততম সংসদীয় মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন যুক্ত করা হয়েছিল? এটি আমরা 52তম সংশোধনী 1985 সালে দেখতে পেয়েছিলাম। 28 নম্বর, দলত্যাগ বিরোধী আইনটি সংশোধনের কোন তফসিল বা সূচিতে স্থান পেয়েছে? 10ম তফসিলে। টপিক 10, সংরক্ষণ ও সংখ্যালঘু অধিকার। 29 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি বা এসসি ও তপশিলি উপজাতি বা এসটি জন্য লোকসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা আছে? না, আমরা 330 নম্বর ধারায় এই সংরক্ষণের ব্যবস্থাটি দেখতে পাই। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ ও সংস্কৃতির সুরক্ষার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? না, 29 থেকে 30 নম্বর ধারায় এই নিয়ে বলা হয়েছে। টপিক 11, ধর্মনিরপেক্ষতা। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা কেমন প্রকৃতির? না, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে জেনে থাকি, যেখানে রাষ্ট্রের নিজস্ব কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। 32 নম্বর, কত নম্বর ধারায় নাগরিকদের বিবেকের স্বাধীনতা এবং যে কোনো ধর্ম গ্রহণ ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে? 25 নম্বর ধারায়। 12 নম্বর টপিক, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? না, 326 নম্বর ধারায় এটি দেওয়া হয়েছে। 34 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? না, এটি আমরা দেখতে পাই যে 61তম সংশোধনীতে করা হয়েছে 1989 সালে। 13 নম্বর টপিক, সংবিধানের সর্বোচ্চতা। 35 নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে বা কোনটি? তাহলে ভারতের সংবিধান হলো ভারতীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা সংক্রান্ত নিয়মাবলী কত নম্বর অংশে রয়েছে? না, এটি রয়েছে 18 অংশে। 37 নম্বর, ভারতে সংবিধানে মোট কয়টি বা কত ধরনের জরুরি অবস্থা কথা বলা হয়েছে? আমরা দেখতে পাই যে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। না, জাতীয় জরুরি অবস্থা 352, আর রাজ্যে রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারা এবং আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। 38 নম্বর প্রশ্ন, যুদ্ধ বা বহিরাক্রমের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করার নিয়ম সংবিধানের কত নম্বর ধারায় আছে? না, এটি 352 নম্বর ধারায় আছে।
39 নম্বর প্রশ্ন, কোনো রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা দেখা দিলে রাষ্ট্রপতির শাসন বা রাজ্য জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুযায়ী জারি করতে হয় বা করা হয়? এটি জারি করা হয় 356 নম্বর ধারা অনুযায়ী। 40 নম্বর প্রশ্ন, ভারতে আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? 360 নম্বর ধারা, যেটা আর্থিক জরুরি অবস্থা আছে। তাহলে 40 নম্বর প্রশ্ন, ভারতে আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা যে 360 নম্বর ধারা জারি করা হয়েছে? না, আজ পর্যন্ত একবারও মানে এই আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আইনের দৃষ্টিতে সাম্য কত নম্বর ধারায় বলা হয়েছে? না, আইনের দৃষ্টিতে সাম্য এটি বলা হয়েছে 14 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ বা ছোঁয়াছুঁয়ি প্রথার অবসান কত নম্বর ধারা ঘোষিত হয়েছে? এই আইনটি এটি ঘোষিত হয়েছে 17 নম্বর ধারায়। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 6 প্রকার স্বাধীনতার অধিকার যেমন বাক স্বাধীনতা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? 19 নম্বর ধারায়। 44 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলা হয়? 21 নম্বর ধারা। 45 নম্বর প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, যা একটি মৌলিক অধিকার? 21-এর ক ধারায় আছে। কত থেকে কত? না, 6 থেকে 14 বছর বয়সের। 46 নম্বর, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী আদালতে হাজির করতে হবে। এই নিয়মটি কোন ধারায় আছে? না, এই নিয়মটি 22 নম্বর ধারায় আছে। 47 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কয়টি লেখ বা নির্দেশ জারি করে? না, সুপ্রিম কোর্ট লেখ জারি করে 5টি: বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ এবং অধিকার পিচ্ছা ও উৎপ্রেষণ। 48 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা কাকে বলা হয়? না, রক্ষাকর্তা বলা হয় সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতগুলিকে। 49 নম্বর, ভারতে বর্তমানে সংবিধানের মোট কয়টি তপশিলি ও সূচি রয়েছে? না, বর্তমানে সংবিধানে মোট 12টি তপশিলি রয়েছে। তা মূল সংবিধানে 8টি ছিল, বর্তমানে সেটি 12টি হয়েছে। 50 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? তাহলে ভারতীয় সংবিধানের আমরা 42তম সংশোধনী যে মিনি কনস্টিটিউট বা ক্ষুদ্র সংবিধান বলে থাকি। ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরপরে আমরা সেকেন্ড সেমিস্টারের সমস্ত ক্লাস নিয়ে আসতে চলেছি এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সমস্ত বন্ধুদের জানিয়ে দাও এবং সকলের কাছে যাতে করে পৌঁছে যায়।